আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। গাজা প্রতিরোধ যদি কখনো থেমে যায় কিংবা আন্তর্জাতিক চাপের মুখে ফিলিস্তিনি সংগঠনগুলো অস্ত্র জমা দেয়, তাহলে ফিলিস্তিনের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্ন আজ মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। বাইরের দৃষ্টিতে অনেকেই মনে করেন প্রতিরোধ থেমে গেলে হয়তো যুদ্ধ থেমে যাবে, আলোচনার পথ খুলবে, ইসরায়েল ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া নতুনভাবে শুরু হতে পারে। কিন্তু ইতিহাস, বাস্তব রাজনীতি ও উপনিবেশবাদী শক্তির চরিত্র বলছে একেবারে উল্টো কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিস ঘোষণার সম্ভাবনা এবং গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা দেখা যাচ্ছে, তা মূলত এলাকাটিকে পুনর্গঠনের নামে নতুন এক ধরনের তত্ত্বাবধান চাপিয়ে দেওয়ার পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ ধরনের তত্ত্বাবধানে ফিলিস্তিনিরা আস্থা রাখবে কেন? শত বছরের অভিজ্ঞতা, ম্যান্ডেটাধীন শাসন, উপনিবেশিক দমনপীড়ন, সামরিক উপস্থিতি, দখলদার শক্তির মিথ্যা প্রতিশ্রুতি, সবকিছু মিলিয়ে ফিলিস্তিনি জনগণের মনে আন্তর্জাতিক তত্ত্বাবধানের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করেছে। গাজার প্রতিরোধ থেমে গেলে কি হতে পারে, বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রস্তাবিত গভর্নিং কাউন্সিল, যেটি আন্তর্জাতিক শক্তি, আঞ্চলিক আরব রাষ্ট্র এবং তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হতে পারে বলে আলোচনা চলছে, তার বাস্তবতা হল এটি জনগণের গ্রহণযোগ্যতা পাবে না। কারণ ফিলিস্তিনিরা জানে এই ধরনের প্রশাসনিক কাঠামো মূলত ইসরায়েলের দখলকে বৈধতা দেওয়ার জন্য সাজানো হয়। 1920-এর প্যালেস্টাইন ম্যান্ডেট, 1948-এর পরবর্তী জাতিসংঘের তত্ত্বাবধানমূলক নানা প্রস্তাব, অটো নর্মাল ইসরায়েলি সামরিক প্রশাসন, এসবের কোনোটাই ফিলিস্তিনিদের নিরাপত্তা বা স্বাধীনতা নিশ্চিত করেনি, বরং প্রতিটি কাঠামো দখলদার শক্তিকে নতুন সুবিধা দিয়েছে। সুতরাং গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক পরিচালনা কাঠামো ফিলিস্তিনিদের কাছে নিছক দখলদারিত্বের নতুন রূপ। একইভাবে আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ, যারা নাকি গাজার নিরাপত্তা নিশ্চিত করবে, পুনর্গঠন পর্যবেক্ষণ করবে, ভবিষ্যৎ প্রশাসনিক পরিবর্তন বাস্তবায়ন করবে। কিন্তু মূল সংকট হচ্ছে, এই বাহিনীর ম্যান্ডেট কি? এর সীমা কোথায়? এটি কার অধীনে কাজ করবে? যদি এই বাহিনী এমন শক্তির অধীনে থাকে যারা গাজায় ইসরায়েলের কৌশলগত প্রাধান্য স্বীকার করে, কিংবা যারা হামাস বা ফিলিস্তিনি প্রতিরোধকে দমন করার নামে গাজায় সামরিক অভিযান চালায়, তবে আইএসএফ দ্রুতই দখলদার বাহিনীতে রূপ নেবে। আরব দেশগুলো, মিশর, জর্ডান, কাতার বা সৌদি আরব এমন বাহিনীতে অংশ নিতে তুলনামূলকভাবে অনীহা প্রকাশ করবে, কারণ এটি আরব জনমতের কাছে এক প্রকার বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে। আবার পশ্চিমা বাহিনী গেলে ফিলিস্তিনিরা সেই বাহিনীকে দখলদারেরই আর এক সংস্করণ হিসেবে দেখবে। ফলে বাস্তবে এই পুরো প্রকল্পই অচল হয়ে পড়বে। এক্ষেত্রে শুধু তাত্ত্বিক সংকট নয়, বাস্তবতাও নির্দেশ করে ইসরায়েল যুদ্ধবিরতি মানতে আগ্রহী নয়। 10 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল অব্যাহতভাবে বোমা বর্ষণ করেছে, 360 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করেছে, খাদ্য ও ওষুধ প্রবেশ বন্ধ করেছে এবং কথিত হলুদ রেখার অনেক বাইরে পর্যন্ত সামরিক অভিযান চালিয়েছে। ইসরায়েল বাস্তবে প্রথম ধাপকে স্থায়ী করতে চাইছে, যাতে গাজাকে একটি দীর্ঘমেয়াদী মানবিক মৃত্যুকূপে পরিণত করা যায়। তারা চায় গাজায় এমন পরিস্থিতি তৈরি করতে যেখানে জনগণ নিজেই এলাকা ছাড়তে বাধ্য হয়, অথবা আন্তর্জাতিক সম্প্রদায় অবশেষে মানবিক করিডোর নামে নতুন নির্বাসন নীতির দিকে ধাক্কা দেয়। এই অবস্থায় যদি গাজা প্রতিরোধ বন্ধ করে অস্ত্র জমা দেয়, তাহলে সত্যি কি শান্তি আসবে? ইতিহাসের উত্তর হলো না, কখনোই নয়। বরং নিরস্ত্র ফিলিস্তিনিরা সবসময় বৃহত্তর বিপর্যয় শিকার হয়েছে। 1948 সালে নাকবা এই সত্যের সবচেয়ে বড় উদাহরণ। বহু গ্রাম, বহু শহর কখনো ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়নি, কোনো সুসংগঠিত প্রতিরোধ গড়ে ওঠেনি। গ্রামের বয়োজ্যেষ্ঠরা অনেকেই ভেবেছিলেন, যদি সমঝোতার চেষ্টা করা যায় কিংবা সুস্পষ্ট প্রতিরোধ না গড়া হয়, তাহলে হয়তো এলাকাগুলো রক্ষা পাবে। কিন্তু প্ল্যান ডালেতের নির্দেশনা একটাই ছিল, কোনো গ্রাম বা শহরকে অব্যাহতি দেয়া হবে না, জনগোষ্ঠীকে উচ্ছেদ করা হবে, ভূমি দখল করা হবে। ইলান পাপে তার গবেষণায় দেখিয়েছেন, ইসরায়েলি সামরিক নেতৃত্ব অপারেশনাল আদেশে পরিষ্কারভাবে উল্লেখ করেছিল যে আরব জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে স্থানচ্যুত করতে হবে। ডেভিড বেন গুরিয়ন নিজেও বলেছিলেন, আরবদের যেতে হবে, আর যুদ্ধ আমাদের সেই সুযোগ দিচ্ছে।
অর্থাৎ তখনকার বাস্তবতা প্রমাণ করে প্রতিরোধ থাকুক বা না থাকুক, ইসরায়েলের প্রকল্প ছিল ভূমি দখল ও জনসংখ্যা অপসারণ। নিরস্ত্র জনগণ কখনোই রেহাই পায়নি। 1982 সালে লেবাননের ঘটনা একই শিক্ষা দেয়। মার্কিন মধ্যস্থতায় যখন পিএলও বৈরুত ছেড়ে চলে যায়, তখন অনেকে মনে করেছিলেন এবারে শরণার্থী শিবিরগুলো নিরাপদ থাকবে। কিন্তু পিএলও বাহিনী চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ঘটে সাবরা ও শাতিলা গণহত্যা, যেখানে 3000-এর বেশি নরহত্যা সংঘটিত হয়। অস্ত্র জমা দেয়া বা প্রতিরোধ সরিয়ে নেয়া তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, বরং নতুন বিপর্যয় ডেকে এনেছিল। ওয়েস্ট ব্যাংকও একই বাস্তবতা তুলে ধরে। সেখানে কোনো সংগঠিত সশস্ত্র প্রতিরোধ নেই। প্যালেস্টিনিয়ান অথরিটি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় রক্ষা করে, তাদের সহযোগিতা দেয়, পারস্পরিক স্ট্যাটাস কো বজায় রাখার চেষ্টা করে। কিন্তু এর ফল হয়েছে উল্টো। 2023 থেকে 2025 মাত্র 2 বছরে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, শত শত শিশু হত্যা করা হয়েছে, বসতি স্থাপনকারীরা পুরো কমিউনিটি নিশ্চিহ্ন করেছে, হাজারো ঘরবাড়ি ধ্বংস করেছে, 10,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। পিএ নিরাপত্তা সহযোগিতা বজায় রাখলেও ইসরায়েলের দমনপীড়ন কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটি স্পষ্ট, ফিলিস্তিনি প্রতিরোধ ধ্বংস করাই ইসরায়েলের লক্ষ্য নয়, বরং প্রতিরোধ ধ্বংস করে আরও দ্রুত দখলদারিত্ব বৃদ্ধির সুযোগ নেয়াই তাদের কৌশল। তাহলে প্রতিরোধ থেমে গেলে গাজার ভবিষ্যৎ কি হবে? প্রথমত, গাজা ভৌগোলিকভাবে টুকরো টুকরো হবে। তথাকথিত হলুদ জোন, ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকা, আন্তর্জাতিক তত্ত্বাবধানাধীন অঞ্চল, মানবিক করিডোর সব মিলিয়ে গাজাকে এমনভাবে বিভক্ত করা হবে যাতে এটি আর কখনোই একটি পূর্ণাঙ্গ জনবসতিপূর্ণ ভূখণ্ড হিসেবে দাঁড়াতে না পারে। ফিলিস্তিনিরা থাকবে পরিচালিত সংকট জোনে, আর ইসরায়েল থাকবে এর বাইরে সম্পূর্ণ সামরিক প্রাধান্য নিয়ে। দ্বিতীয়ত, আরও বৃহৎ মাত্রায় জনসংখ্যা অপসারণ শুরু হবে। ইতিমধ্যে সিনাই মরুভূমিতে অস্থায়ী শিবির তৈরির প্রস্তাব এসেছে, যা বাস্তবে স্থায়ী নির্বাসনে পরিণত হবে। ইতিহাস বলে, অস্থায়ী শিবির কখনোই অস্থায়ী থাকে না। একবার মানুষ এলাকা ছাড়লে তাদের ফিরিয়ে আনা আর সহজ হয় না। জর্ডানের দিকে মানবিক করিডোর বা সংকটকালীন আশ্রয়কেন্দ্র তৈরির কথা উঠেছে, যা মূলত নতুন নাকবা বাস্তবায়নের পথ খুলে দেয়। তৃতীয়ত, ফিলিস্তিনের রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে। হামাস বা ফাতা কেউ টিকে থাকবে না। রাজনৈতিক সমাজ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে, স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারাবে। 1948 সালের পর ফিলিস্তিনি সমাজ যেভাবে নেতৃত্ব সংকটে পড়েছিল, সেই প্রক্রিয়া আবারও ফিরে আসবে, আর নেতৃত্বহীন জনগোষ্ঠী দখলদার শক্তির কাছে আরও বেশি ভঙ্গুর হয়ে পড়বে। চতুর্থত, প্যালেস্টাইনের মানচিত্র চিরতরে পাল্টে যাবে। ওয়েস্ট ব্যাংক আরও ছোট ছোট টুকরোতে ভেঙে বেড়ি বেষ্টিত ক্যান্টিনে পরিণত হবে। জেরুজালেম পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে। গাজা পরিণত হবে এমন একটি এলাকা যাকে মানবিক নিয়ন্ত্রিত সংকট অঞ্চল হিসেবে চিহ্নিত করা হবে, যেখানে সামরিক উপস্থিতি বজায় রেখে মানবিক সহায়তা নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ গাজা আর কখনোই স্বাভাবিক রাজনৈতিক ভূখণ্ড হিসেবে ফিরে আসবে না। এই কারণেই ফিলিস্তিনের ভবিষ্যৎ বিশ্লেষণে একটি বাস্তব বিষয় স্বীকার করা জরুরি। ইসরায়েলের আগ্রাসন কোনো সংগঠনের অস্তিত্বের কারণে নয়, বরং এটি সেই বৃহৎ উপনিবেশিক প্রকল্পের অংশ, যার উদ্দেশ্য ভূমি দখল এবং জনসংখ্যা পুনর্বিন্যাস। হামাস থাকুক না থাকুক, এই প্রকল্প চলতেই থাকবে। প্রতিরোধ থেমে গেলে এই প্রকল্প আরও দ্রুত বাস্তবায়িত হবে। ইতিহাসের বিভিন্ন উপনিবেশ হারানোর সংগ্রাম, আলজেরিয়া, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আয়ারল্যান্ড, সব ক্ষেত্রেই দেখা গেছে নিরস্ত্র জনগণ কখনোই টিকে থাকতে পারেনি। প্রতিরোধী দখলকে ব্যয়বহুল করে তোলে, প্রতিরোধী জনগণকে টিকে থাকতে সাহায্য করে, প্রতিরোধী জাতীয় পরিচয় রক্ষা করে, প্রতিরোধী দখলদারের রাজনৈতিক লক্ষ্যকে ব্যাহত করে দেয়। তাই ফিলিস্তিনি প্রতিরোধ শুধু একটি সামরিক সংগঠনের অস্তিত্ব নয়, এটি ফিলিস্তিনের অস্তিত্বগত শর্ত। গাজা প্রতিরোধ ভেঙে পড়লে এটি শান্তির পথ নয়, বরং নতুন বিপর্যয়ের সূচনা হবে।
এ কারণেই বলা যায় গাজা যদি অস্ত্র রেখে দেয় ইসরায়েল শান্ত হবে না, বরং গাজা নতুন নাকবার মুখোমুখি হবে। ওয়েস্ট ব্যাংক আবারও দখলে যাবে, জেরুজালেমের আরব অস্তিত্ব নিশ্চিহ্ন হবে, ফিলিস্তিনিরা আবারও নির্বাসনে ছিটকে পড়বে। ইতিহাস আমাদের শেখায় দখলদারিত্ব কখনোই নিষ্ক্রিয়তা বা আত্মসমর্পণের মাধ্যমে থেমে যায় না। প্রতিরোধী টিকে থাকার শর্ত জাতীয় মুক্তির একমাত্র পথ এবং ফিলিস্তিনের ভবিষ্যতের অবিচ্ছেদ্য ভিত্তি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।